সুপ্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্স বা রেসিপির মাধ্যমে। বরাবর মতে আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের রেসিপি মিক্সড আচার এবং আমাদের সাথে অতিথি আছেন নিতু রহমান, পরিচালক আদ্রিস কিচেন। আপু, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। আপু, আমরা রেসিপিতে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নম্বরে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনারা তো জানেন যে আমাদের সপ্তাহব্যাপী চলছে বিভিন্ন ধরনের আচারের রেসিপি। আমরা চলে যাচ্ছি নিতু আপুর কাছে। আপু, আমরা দেখতে পাচ্ছি যে আজকের বিষয় হচ্ছে মিক্সড আচার। তো আপু, এটা কেমন হতে চলেছে? আচারটা হলো মানে টক মিষ্টি ঝাল বিভিন্ন ফল এখানে অ্যাড হবে, সেজন্য এটা নাম দিয়েছি মিক্সড আচার। হ্যাঁ, এখানে চাইলে আম, তেঁতুল, আমড়া, তারপরে হলো মনে করেন যে জলপাই, কেউ চাইলে এটাতে খেজুর দিতে পারে। মানে বিভিন্ন রকম ফল দিয়ে আচার, বড়ই, হ্যাঁ, এইসব দিয়ে মোটামুটি আচারটা তৈরি করা যায়। মানে ইচ্ছা মতো ফলের পরিমাণটা বাড়ানো কমানো যায় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেহেতু এখন আমের মানে সময়, সবাই আমটাই চেষ্টা করছে, তা আমের কয়েকটা কোর্সে আমি দেখালাম আচারগুলো, কিন্তু আজকে আমি চেষ্টা করছি যে একটু সবগুলো আচার একসাথে তৈরি করলেও খুব চমৎকার উপাদেয় একটা আইটেম হয়। হ্যাঁ, যাদের আসলে আলাদা আলাদা আইটেম করার আসলে সময় হয় না, তারা মনে হয় একসাথে আচারটা করে দেখতে পারে। একসাথে কয়েকটা ফল নিয়ে আমরা হচ্ছে মিক্সড আচার তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আপু, আমরা কি মানে টক মিষ্টি দুইটাই ব্যবহার করতে পারি? জি আপু, হ্যাঁ, আচারটা তো আসলে মূলত টক জিনিস দিয়েই তৈরি হয়। হ্যাঁ, সেটা কি টকটা দূর করে আমরা আচারটাকে মিষ্টি করি। হ্যাঁ, বেশিরভাগ সময় আম মিষ্টি ফল, কিন্তু কাঁচা আম তো আসলে মিষ্টি না, এটা কিন্তু কাঁচা অবস্থাতে আমরা পিকল বা আচার যেটা করি কাঁচা অবস্থাতেই। হ্যাঁ, আবার জলপাইটাও পাকলে হয়তো একটু মিষ্টি ভাব আসে, কিন্তু মূলত এগুলো টক গোত্রীয়, সি গোত্রীয় ফল। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা সব ধরনের ফল দিয়ে আচার করি। তো এটা আর কি আজকে আমি কয়েকটার কম্বিনেশন করলাম একসাথে আর কি, কম্বিনেশন কুক। হ্যাঁ, এটা সবগুলো মিলে একটা রেসিপি আর কি। তবে এই রেসিপিটা কিন্তু ভালোই হয় আপু, আমার কাছে অন্তত খেতে ভালো লাগে। হ্যাঁ, যে যার মনে হচ্ছে সে একটু আম তুলে খাচ্ছে, যার একটু মনে হচ্ছে জলপাইয়ের একটা আটি মুখে দিচ্ছে, কেউ একটু তেঁতুল মুখে দিচ্ছে, কেউ চাইলে খেজুর, হ্যাঁ, বা একটু বড়াই, যেটা মনে চাচ্ছে। আর প্রত্যেকটা আমি চেষ্টা করি কি যে ফলের আটিগুলো রাখতে আচারের ভিতরে, একেবারে সলিড র অংশ দিয়ে আচার করলে হয় কি যে শুধু আচারই মুখে দিচ্ছি, মানে ফল খাওয়ার পরে কিছুক্ষণ ফলের বিচিটা মুখে রাখতে কিন্তু বেশ একটু ভালো লাগে। আচারের ক্ষেত্রেও তাই দেখবেন যে আপু, মানে আমের হয়তো ওভাবে রাখা সম্ভব হয় না, কিন্তু আমের আতির অংশটা ওটা আচার খাওয়ার পরে ওই অংশটা দেখবেন যে অনেকক্ষণ আমরা মুখে রাখতেছি। হ্যাঁ, একটা টেস্ট, মানে এটা যতক্ষণ মানে টেস্টটা থাকে আর কি। হ্যাঁ, আচারের বৈশিষ্ট্য এটা, দেখা যায় যে আমরা অনেকক্ষণ ধরেই আমরা এটা খেতে পছন্দ করি আপু। হ্যাঁ, এই উদ্দেশ্যে এটা করা আর কি। হ্যাঁ, তো এখানে আমি আজকে 4 রকম ফল, মানে ইনগ্রেডিয়েন্টস 4টা নিয়েছি আমি এখানে। হ্যাঁ, এখানে আমি আম নিয়েছি, যে আমটাকে যে কেটে এরকম স্কোয়ার বা চারকোনা আর কি শেপ নিয়েছি। কিছু জলপাই ম্যাশ, আর জলপাইটা আমার ফ্রোজেন জলপাই। হ্যাঁ, যেহেতু এখন জলপাইয়ের সময় না। হ্যাঁ, এটা কিভাবে কি করব আমি পরে আসছি। আর এখানে আমি নিয়েছি এই রসুন, বড় কোয়া রসুন। হ্যাঁ, এগুলো তো অ্যাভেলেবেল আমাদের দেশে। এখন আমি এখানে বড় কোয়া রসুন নিয়েছি, কেউ যদি চায় বা পছন্দ বা ইচ্ছা অনুযায়ী দেশের 1 কোয়া রসুন অথবা ছোট দেশি রসুনটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর আচার তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি ফলের খোসা রাখা সাজেস্ট করলেও রসুন বা মানে এগুলোর আদা এগুলোর খোসা রাখার প্রয়োজন নেই, তো আসলে খাওয়া যায় না। এটা আসলে মুখে দিলে স্বাদটা থাকবে না। হ্যাঁ, আদার খোসাটা অবশ্য অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যাঁ, যখন আমরা আদা মানে আদা একটা কুচি করে এটা রোদে শুকিয়ে একটা, কিন্তু আদার একটা কি যেন নাম আছে, আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না, সরি ফর দ্যাট। ওইটা আসলে মানে খোসা সহ করা যায়। হ্যাঁ, ওইটা অনেক টেস্ট। কিন্তু আমরা যখন আচারে বা মানে রান্নায় করি তখন কিন্তু সাধারণত চেষ্টা করি মানে খোসাটা রিমুভ করার জন্য। হ্যাঁ, কিন্তু এই রসুনের খোসাটা অন্তত রাখার প্রয়োজন নেই। অনেকে জিজ্ঞেস করেন যে মানে খোসা কি ফেলে দিতে হবে? হ্যাঁ, রসুনের খোসাটা ফেলে দিতে হবে। আর হলো মানে দেশি রসুনটাও যদি নেন তাহলেও চেষ্টা করতে হবে, দেশি রসুনের ভিতরে একটু বড় প্রজাতি আছে সেগুলোর কোয়াগুলো খুলে নেওয়ার জন্য। হ্যাঁ, অনেকে বলবে যে গলে আসবে, আর রসুন জিনিসটা যখন দেবো একদম আচারের লাস্ট মোমেন্টে, রসুন অনেক বেশি আগে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে হবে কি একেবারে সেদ্ধ হয়ে যাবে আর এটা ভেঙেও যাবে। হ্যাঁ, আর রসুন কোনোভাবেই মানে আমাদের কাছে মনে হতে পারে রসুনের ভেতরে হয়তো মশলাটা যাবে না, শাস্ত্রিক স্টিক বা কাঁটা চামচ দিয়ে অনেকে ছিদ্র করে দিতে পছন্দ করে, এটাও প্রয়োজন নেই।
রসুন এমনিই হবে, মানে সেদ্ধ হয়ে যাবে বা খাওয়ার উপযোগী হয়ে যাবে আচারে থাকতে। ইভেন আমরা যদি মনে করেন যে নামানোর আগ মুহূর্তে, কুক হওয়ার প্রয়োজন নেই, আচারটা লাস্ট মোমেন্টে নামানোর আগ মুহূর্তে রসুনটা দিয়ে মানে চুলা বন্ধ করে দিই, তারপরও রসুনটা মজা হবে, খেতে স্বাদ লাগবে। যেহেতু এটার মধ্যে বিভিন্ন ধরনের মশলাও যাচ্ছে। মশলা, হ্যাঁ, রসুন হলে এমন সহজেই মানে এটা কি বলে মানে কুক হয়ে যায় আর কি, এটা একেবারে অল্প সময়ে রান্না হয়ে যাবে, সেজন্য রসুন নিয়ে আসলে অত মানে আগে দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের আমরা যেহেতু একটা মিক্সড আচার এখানে তৈরি করছি, সেক্ষেত্রে আমি যদি রসুনটা স্কিপ করতে চাই, আমি যদি অন্য কোনো ফল ব্যবহার করতে চাই পারবো? হ্যাঁ হ্যাঁ আপু, পছন্দ মতোই, আমি বললাম তো যে আপু পছন্দ অনুযায়ী মানে ফল বাড়ানো কমানো যেতে পারে, কেউ বড়ই দিতে পারে, খেজুর দিতে পারে, হ্যাঁ, কেউ চালতা দিতে পারে, আমড়া দিতে পারে, মানে সবকিছু মিলে একটা মানে ককটেল টাইপ হয়, অনেক মজা হয় আচারটা। হ্যাঁ, মানে সব ফলের, মানে আমরা যেমন ফ্রুট সালাদ খাই, তো ফ্রুট সালাদ খেলে কিন্তু আপু অনেকগুলো ফল থাকে না, সেরকম এটা আর কি। মানে আচারটাও সেরকম যে সবগুলো ফলের আর কি। তো আমরা এখানে এই যে আরেকটা ফল নিয়েছি, সেটা হলো তেঁতুল। হ্যাঁ, তেঁতুলটা এই যে দেখতে পাচ্ছেন, তেঁতুলটা আমি গুড়ে ভিজাই রাখছি। হ্যাঁ, আজকে আমি এটাতে মানে গুড় ব্যবহার করেছি। হ্যাঁ, কেউ চাইলে দর্শকরা প্রয়োজন অনুসারে চিনি ব্যবহার করতে পারে। এই যে গুড়ে তেঁতুলটা, আমি তেঁতুলটা এরকম আস্তে আস্তেই রাখছি আমি। হ্যাঁ, অনেকে মানে তেঁতুলের মাটা বের করে রাখে, তেঁতুলটা পানিতে ভিজিয়ে তারপরে এটাকে আমি মানে স্টেইনারে চেলে মানে হ্যাঁ, আমরা তেঁতুল, তারপর তেঁতুলের পর কি ব্যবহার করছি? তেঁতুলের সাথে আপু আমরা এই যে গুড়ে ভিজিয়ে রেখেছি, দেন তারপরে ইনগ্রেডিয়েন্টস তো সরিষা বাটা আছে আপু, তারপরে আছে রসুন বাটা, আদা বাটা একসাথে আমি পেস্ট করে রেখেছি, হলুদ, সরিষার তেল, বিট লবণ আর চিলি ফ্লেক্স। হ্যাঁ, সবসময় আমি বলি যে চিলি ফ্লেক্স ব্যবহার করার কথা আচারে। হ্যাঁ, মানে তাহলে হয় কি যে মানে আমি যদি এটাতে আচারের মানে মরিচের গুঁড়া ব্যবহার করি, তাহলে একেবারে হলুদের মতো দ্রবীভূত মানে মিশে যাবে। আচ্ছা, কিন্তু মানে চিলি ফ্লেক্সটা যদি ব্যবহার করি, এটা একেবারে একটু মানে মরিচের ত্বকটা আর কি আবার দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি বললাম যে এই আচারটায় মানে দৃশ্যমান মনে হবে, বাটিক প্রিন্ট, একেবারে একটা লাল 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 ছোপ ছোপ একটা ব্যাপার। তো সেখানে এই যে, আর আমি এখানে চিনিও রেখেছি, কিন্তু দর্শকরা চাইলে গুড় দিয়ে করতে পারে, অথবা দর্শকদের ইচ্ছা অনুযায়ী চিনি দিয়েও করতে পারে। আর হলো আমি সবসময় বলি যে আমি মশলাগুলো সবসময় সিরকা দিয়ে পেস্ট করি। আর এখানে পাঁচফোড়ন আছে, পাঁচফোড়ন এই আচারটাতে আমি দুই ভাবে ব্যবহার করেছি। প্রথম অবস্থায় একটু আস্ত পাঁচফোড়ন দিব, এবং লাস্ট মোমেন্টে আমি পাঁচফোড়নটা ভেজে এটাকে আমি গুঁড়ো করে নামানোর আগ মুহূর্তে আমরা দেব। এটা মানে পাঁচফোড়নটা অনেকে বলে যে নামানোর আগে কেন? হ্যাঁ, অনেক বেশি আগে দিলে হয় কি মানে ফ্লেভার, আমরা তো আসলে এটা ফ্লেভারের জন্যই দেই। হ্যাঁ, স্মেল যাতে এর অ্যারোমাটা আচারে মানে টেস্ট বাড়ায়। এখন যদি মনে করেন যে আমরা আগে দেই, তাহলে খাবারের সাথে এমনভাবে মিশবে যেটা আলাদা কোনো স্মেল আমরা টের পাবো না। ইভেন আমরা যে খাবারে এলাচ ব্যবহার করতে বলে, আমরা যদি আস্ত এলাচটা খাবারে দেই, তাহলে কিন্তু এলাচে আসলে এলাচ তার অ্যারোমাটা ঠিক মতো ছড়াতে পারে না। সেজন্য যখন এলাচ ব্যবহার করব, আস্তে একটু ছিঁড়ে দিব, তাহলে এটা সুন্দর করে। আর সেটা কি আচারের ক্ষেত্রে শুধু না আপু, যে কোনো রান্নায়। হ্যাঁ, আচারে আসলে অনেকে এলাচ ব্যবহার করে, কিন্তু আমি আসলে এলাচ ব্যবহার করি না। হ্যাঁ, এলাচটা আমার কাছে অন্য আইটেম মনে হয়, কিন্তু এই মানে আমি মনে হলো যে এলাচ ব্যবহার। আর হলো আরেকটা ব্যাপার, যদি মানে অনেকে আছে যে মুখে এলাচের মানে দানাটা পড়লে একদম খাওয়াটা নষ্ট হয়ে যায়, কিন্তু অনেকে মানে নিতে পারে না ফ্লেভারটা আর কি মুখের নিচে, কিন্তু তখন করা যায় কি যে এলাচটা একটু ভেজে নিয়ে বা তেলে আর কি, যাকে বলে তেলে না, নর্মাল প্যানে একটু তেলে নিয়ে এটার খোসা ছাড়িয়ে ভেতরে যে কালো কালো দানাগুলো আছে ওইটা একটু বেটে নিতে হবে। বেটে যদি মানে খাবারের লাস্ট মোমেন্টে দেওয়া হয়, তাহলে অনেক বেশি স্মেল ছড়ায় এটা। আচ্ছা, খুব চমৎকার হয় খেতে। চমৎকার একটা টিপস। জি আপু। তো প্রথম অবস্থা আমি বললাম কি কি উপকরণ, তো আসলে বললাম এখানে। আর আমি আরেকটা ব্যাপার সব এপিসোডগুলোতেই বলেছি যে লবণের ব্যবহারটা। হ্যাঁ, এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি, কেউ চাইলে এখানে সাদা লবণটা ব্যবহার করতে পারে। মানে সাদা লবণ বলতে আমরা যে লবণটা বাসায় খাই, সোডিয়াম ক্লোরাইড, ওইটাই ব্যবহার করতে পারে। হ্যাঁ, এটা আমার কাছে একটু বিট লবণটা একটু স্বাদবর্ধক হিসেবে বেশি মানে প্রেফারেবল, সেজন্য আমি এটা ব্যবহার করি। আর সিরকা তো আছেই। হ্যাঁ, আর মানে আচারের ক্ষেত্রে সিরকা প্রিজারভেশন হিসেবে মানে মাস্ট, এটা ব্যবহার করা উচিত। আমরা যখন বাসায় একটা আচার তৈরি করি, সেটা কিন্তু আমরা ৩-৪ মাস একটু সংরক্ষণ করে খেতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের তো এই সিরকার কোনো অভাব নাই। সেখানে আমাদের যেহেতু রোদের অভাব, বরঞ্চ আমরা সিরকার অভাব নেই, আমাদের রোদের অভাব। সিরকাটা আমরা ব্যবহার করতে পারি আপু। হ্যাঁ, আমাদের গ্রামে কিন্তু আপু মানে সিরকাটা এখনো অত বেশি ব্যবহার মানে শুরু হয় নাই। হ্যাঁ, তারা কিন্তু আচার বানিয়ে রোদে, একদম কড়া রোদে মনে করেন যে শুকিয়ে মানে একটু রেখে তখন
আচারটা রাখতেছে, তাদের আচার অনায়াসে ভালো থাকে। হ্যাঁ, কিন্তু ঢাকায় আসলে বা বাসা বাড়িতে এরকম রোদে দেওয়ার পসিবিলিটি থাকে না, যার কারণে একটু সিরকা ব্যবহার করলে একটু নিশ্চিন্ত। হ্যাঁ, তো আমি মেকিং প্রসেসটাতে চলে যাই। এটাকে আমরা কুকিং প্যান হিসাবে সবসময় বলি যে নিতে হবে প্রথম অবস্থায়। আর চুলার জাল আচারের ক্ষেত্রে সব সময় মিডিয়াম টু লো, কোনোভাবেই চুলার জাল হাই হিটে করা যাবে না। এটাতে আমি তেল দিয়ে দিলাম, আর এই তেলটা যখন গরম হবে, হ্যাঁ, এখন তো আসলে দর্শকরাও বুঝতে পারছে না, আর মানে আমিও আসলে বুঝবো না, যে এখন তো যেহেতু চুলার সংস্পর্শে যাচ্ছে না, যে রান্না করবে সে নিজেই বুঝবে যে তেলটা এখন গরম হয়েছে। হ্যাঁ, এটাতে সামান্য হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে একটু ভাজতে হবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড মানে কি, যখন, আর আমি 30 সেকেন্ড বলেছি দেখে 30 সেকেন্ডই ভাজতে হবে এটা কোনো ব্যাপার না, সেটা বুঝে নিতে হবে যে আসলে দর্শক রান্না করতে যাবে, জি আপু, যখন দর্শক রান্না করবে তখন এটার স্মেল দর্শকের নাকে যাবে। হ্যাঁ, তখন বুঝতে পারবে যে এটা তার মানে কার্যকারিতা শুরু করে দিয়েছে। নির্দিষ্ট সময় নেই আর কি, এটা যখন ভাজবো আমরা একটা মানে সবকিছুর তো একটা স্ট্যান্ডার্ড সাইজ বা মানে একটা ব্যাপার আছে এমন আর কি, পরিমাপ, স্ট্যান্ডার্ড পরিমাপ। হ্যাঁ, তো ওরকম স্ট্যান্ডার্ড সময় 30 সেকেন্ড ভাজলেই যথেষ্ট। তো এটা ভাজার পরে এটার সাথে আমরা একে একে সরিষা বাটা আর আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, এটা আমরা দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো। হ্যাঁ আপু, এই ক্ষেত্রে আমরা হচ্ছে আদা রসুনের পেস্টটা ব্যবহার করছি। এর আগে আমরা কিন্তু অন্য আচার যেগুলো আমরা তৈরি করেছি সেখানে কিন্তু দেখেছি যে আদা রসুন সেটা কিন্তু একটু ভেঙে দিয়েছি। হ্যাঁ জি আপু, হ্যাঁ, এটা মানে এক একটা রেসিপিতে এক এক রকম করছি আপু। হ্যাঁ, যে কিন্তু অনেক বেশি পেস্ট না করলেও চলবে। হ্যাঁ, এটা একটু সময় নিয়ে যদি কেউ মশলাটা কষাতে পারে তাহলে একটু আস্ত রাখলেও সমস্যা নেই। আবার অনেকের মুখে একটু আদা রসুনটা পড়লেও কিন্তু স্বাদ লাগে আপু। হ্যাঁ, সেজন্য এটা ঐচ্ছিক ব্যাপার যে আদাটা রসুনটা একেবারে মিহি করে ফেলবে নাকি মানে একটু আস্ত আস্ত রাখবে। আচ্ছা, এটা সম্পূর্ণ নিজের উপরে। হ্যাঁ, আর এখানে সামান্য একটু হলুদ আমরা ব্যবহার করব। এখন অনেকের কাছে মনে হতে পারে যে হলুদটা কি বাধ্যতামূলক, এখানে যেহেতু আমি আম আছে আর এটা একটু গ্রেভি যুক্ত আচার। হ্যাঁ, এটা কিন্তু যখন আমরা একেবারে ড্রাই করে ফেলবো তখন আচারে হলুদ ব্যবহার না করলেও চলবে, কিন্তু এটা মানে মেকিং এর পরে কেমন হয়েছে এটা দর্শকদের আমরা একটু পরে দেখাচ্ছি। কিন্তু মানে যেহেতু একটু গ্রেভি থাকবে আচারটাতে, সেহেতু একটু হলুদ ব্যবহার করলে গ্রেভিটা কালারফুল হয়, দেখতে সুন্দর লাগে। এই জন্য এখন আমরা দিব একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের মানে বিশেষত্ব হলো এটা সুন্দর স্মেল এবং এর দৃষ্টিনন্দন লুকিং। হ্যাঁ, যদি আমরা মরিচের গুঁড়া দিতাম তাহলে হলুদের মতো এটা দ্রবীভূত হয়ে যেত খাবারে। হ্যাঁ, আলাদা কোনো স্পেশালিটি থাকতো না, জাস্ট একটা গ্লেজ দিত। হ্যাঁ, লাল রঙের গ্লেজ দিত। কিন্তু এখন যেহেতু মরিচটা আমরা ভেঙে নিয়েছি, মানে চিলি ফ্লেক্স মূলত আধা ভাঙা মরিচ, রোস্টেড আধা ভাঙা মরিচ। হ্যাঁ, এটা মানে দেখতে সুন্দর লাগে, একদম চকচক করে কেমন। হ্যাঁ, আর ফোটা ফোটা প্রিন্ট দেখতে ভালো লাগে, আর একটা সুগন্ধিও থাকে। হ্যাঁ, আর রোস্টেড জিনিসের মানে বাদাম বলেন বা যে কোনো সব ভাজা জিনিসে কিন্তু আলাদা স্মেল। আমরা যে লাস্ট মোমেন্টে যে পাঁচফোড়ন দেই সেটাও কিন্তু আমরা রোস্টেড মানে ভেজে দেই। হ্যাঁ, ওইটার আলাদা স্মেলটা ছড়ানোর জন্য। তারপরে আমরা দিব বিট লবণ। আর এখানে আমি আজকে এক্সট্রা চিনি দিচ্ছি না। হ্যাঁ, কিন্তু দর্শকরা চিনি বা গুড় যে কোনোটা প্রয়োজন অনুসারে দিতে পারে, কেননা আমি আমার এই তেঁতুলটাকে গুড় দিয়ে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, কারণ তেঁতুলটা তো গলানোর জন্য আমার পানি দিতে হতো, তো আমার কাছে মনে হয়েছে আচারের জন্য পানিটা তো আসলে সুখকর কিছু না, তাই পানিটা স্কিপ করে এই গুড়ের সাথে, আর গুড়ের সাথে তেঁতুল ভেজানো এটা কিন্তু গ্রামের একটা ট্রেডিশনাল খাবার। হ্যাঁ, মানে গ্রামের মুরব্বীরা কিন্তু ভাতের সাথে এই মানে গুড় মাখা তেঁতুলটা খেতে খুব পছন্দ করেন। তো সেটা আসলে অন্য রেসিপি, সেটা আমি অন্য এক সময় মানে সুযোগ পেলে কখনো বলবো, কিন্তু আজকে আর ওইদিকে না যাই। কিন্তু আজকে আমি তেঁতুলটা এভাবে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, তেঁতুলটা কেউ চাইলে একদম ছোট ছোট করে মানে পানি দিয়ে বা গুড় দিয়ে কচলে এটাকে ইয়া করে ফেলতে পারে, মানে ম্যাশ করে জাস্ট মারটা নিতে পারে, কিন্তু আমি এই যে আপু একটু আস্তে আস্তে রেখেছি। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে কি আমরা যে তেঁতুলের বিচি সেটাও কি ব্যবহার করছি? জি আপু, হ্যাঁ, আমি ফল মানে ছোট ছোট মানে বিচিযুক্ত ফলের আচারগুলোতে চেষ্টা করি সব বিচিগুলো রাখার জন্য। যেহেতু মিক্সড আচার আমাদের কিন্তু দেখা যায় যে মানে তেঁতুলের একটা আমি বিচি নিলাম, হ্যাঁ বিচি নিলাম। হ্যাঁ আপু, আর এটা হচ্ছে কি মানুষকে না বললে তো এটা বুঝবে না এটা কি মিক্সড আচার। হ্যাঁ, তো মানে খেতে বসে যদি এক একবার বাইটে বাইটে এক এক রকম ফিল আসতেছে, এটা আমার কাছে মনে হয় একটু মানে ডিফারেন্ট কিছু হয় আর কি। হ্যাঁ,
তো মশলাটা কিছুক্ষণ ভাজার পরে যখন কষানো হয়ে যাবে 1-1.5 মিনিট একটু কষাতে হবে একটু সময় নিয়ে, হ্যাঁ। আর এখানে তেলটা অনেক বেশি প্রয়োজন নাই আর কি, হ্যাঁ। তেলটা দেখা যায় কি গ্রেভিটা তো মানে যখন আস্ত ফল দিয়ে আচার করব তখন একটু তেল বেশি দেওয়া লাগে, হ্যাঁ, তাহলে দৃশ্যমান থাকে আর এটা গ্রেভির সাথে মিশে যাবে। এখন তারপর দর্শকরা চাইলে প্রয়োজন বা ইচ্ছা অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারে। মানে আচারের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাপার আমি সব সময় বলি যে মানে তেল চিনি এগুলা একদম ইচ্ছা মতো, মানে আপনার বাসার সদস্যদের টেস্ট বার্ড ওয়াইজ আপনি রান্না করবেন, হ্যাঁ। তারা ঝাল পছন্দ করছে না মিষ্টি পছন্দ করছে, সেটা কমিয়ে বাড়িয়ে নিয়ে যাবে। অনেকে আছে বেশি তেলালা খাবার খেলেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে বা মানে গলা জলের একটা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করে একটু কম তেলে। এখন আসলে অনেক ধরনের এখন কুকিং ইয়াও চালু হয়েছে যে তেল ফ্রি রান্না, মানে আমরা চিন্তা করি যে সিঙ্গারা সমুচা এগুলো হয়তো তেল ছাড়া হবে না, কিন্তু ইভেন এখন কিন্তু মানে তেল ফ্রি খাবার মানে এগুলাকে ওভেন কুক করে মানে খাওয়ার উপযোগী করা হচ্ছে, মানে তেল থেকে আসলে একটু দূরে থাকার জন্য। আচ্ছা, এটা অবশ্যই আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন এই মশলার ভেতরে আমি রসুনগুলো এখন দেব না, আমি আমগুলো দিয়ে দিচ্ছি প্রথম অবস্থাতে। আমটা কি এক্ষেত্রে আপু সেদ্ধ করা? সেদ্ধ করা আপু। আমি সেদ্ধর সময় পানি ফুটাতে দিয়ে এটাতে আমি হালকা একটু হলুদ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, তারপরে আমগুলো রেখে 2 মিনিটের মতো আমি রেখে এটা স্টেইনারে পানি ঝেড়ে ফেলছি। আচ্ছা, পানি ঝাড়ার পরে এটা আমি কিচেন টিস্যুর উপরে রেখে বাতাসে কিছুক্ষণ শুকাই। আমি সবগুলো আচারই আমি এই একই প্রসেসে আচ্ছা করেছি, হ্যাঁ। আর এখন আপু মনে হতে পারে যে তাহলে জলপাইটা কেন পরে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমটা একটু আস্ত আছে আর জলপাইটা কিন্তু ম্যাশ, হ্যাঁ, এটা কিন্তু কুক হতে কম সময় লাগবে, কিন্তু আমটা একটু সময় লাগবে। তো প্রথম অবস্থাতে আমরা আম দিয়ে দিলাম, আমটা কিছুক্ষণ মশলার সাথে আর কষালে দেখা যায় কি এটার মানে ভেতরে ভেতরে মশলাটা যাওয়ার সুযোগ পায়, তখন কিন্তু আলাদা একটা স্বাদ বাড়ে। আপনি দেখবেন যে কোনো রান্না পট করে যদি মানে তরকারিতে পানি দিয়ে দেন সেই তরকারিটার টেস্ট আর তরকারিটা দীর্ঘ সময় মশলার সাথে কষিয়ে আপনি রান্না করলে সেটা স্বাদ বাড়ে। তো আপনি নিজেই দেখতে পাবেন যে আপু এটা কেমন কিছুক্ষণ 2 মিনিট 3 মিনিট এমন করে রান্না করে তারপরে আমরা এটাতে জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাই দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা এই গুড়ে ভেজানো তেঁতুলটা দিয়ে দেব। আর এখানে একটু গুড়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, হ্যাঁ, কেননা সবগুলো টক ফল এখানে মানে আম তারপরে জলপাই তেঁতুল, হ্যাঁ, আর তেঁতুলটা একটু বেশি টক তো সেজন্য একটু গুড়ের পরিমাণটা দর্শকরা এটা যদি টক খেতেই পছন্দ করে তাহলে চিনি বা গুড়ের পরিমাণ বুঝে একটু কম বা বেশি দিতে পারে আর কি, হ্যাঁ। আর অনেক বেশি মানে পানি যদি দিতাম তাহলে এটা শুধু শুধু মানে আমার কষ্ট হতো এটাকে এই ঝোলটা একটু কমানোর জন্য, হ্যাঁ, গ্রেভিটা একটু গাঢ় করার জন্য বেশি সময় আমার এমনি আচারটা ধৈর্য সহকারে বানাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এই জন্যই বলবো যে একটু সময় নিয়ে যেন সবাই বানায়। তারপর যখন এটা অলমোস্ট হয়ে আসছে কিন্তু আমাদের আচারটা হয়ে যাওয়ার সময় তখন আমরা এই ছুলে রাখা রসুনগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, একদম শেষ পর্যায়ে হচ্ছে আমরা রসুনটা ব্যবহার করছি, হ্যাঁ, কারণ রসুন আগে আমি প্রথম অবস্থাতেই বলেছিলাম যে রসুন অনেক বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, এটা সামান্য একটু দিলেই না মানে এটা মানে ইভেন এটা যদি শেষ হয়ে যায় কেউ যদি ভুলে যায় যে আমি রসুন দিতে ভুলে গেলাম, মানে চুলো থেকে নামানোর পরে তখনও যদি কেউ চায়, কিন্তু তখন কিন্তু রসুনের গায়ে একদম পানি থাকা যাবে না, তখন রসুন ধুয়ে কিচেন টিস্যু দিয়ে ভালো করে চেপে 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 মানে এমন চাপনা যেন এটা মানে ভেঙে যাচ্ছে, মানে ভালো করে মানে এর গায়ের পানি যতটা আছে একদম শুকনা করে তারপরে এটা আচারের ভিতরে দিয়ে দিতে হবে, হ্যাঁ। তখনও দেখবেন যে কিছুদিন পর আচার দেখবেন কি কখনো ইনস্ট্যান্ট বানিয়ে টেস্ট পাওয়া যায় না, আচার 4-5 দিন এটা সেট হতে সময় দিতে হয়, দিলে তারপরে আচারের আসল স্বাদটা আসলে বের হয়। এই মুহূর্তে আমি একটু সিরকা দিয়ে দিচ্ছি আপু। এই ক্ষেত্রে আপু আমরা সিরকাটা কতটুকু ব্যবহার করছি? সিরকাটা মনে করেন যে চামচ অনুযায়ী যদি দেয় তাহলে 4-5 মানে 1 কেজিতে 4-5 টেবিল চামচ পরিমাণে দিলে হয়, বা কেউ যদি কাপ মেপে দেয় হাফ কাপ পরিমাণে দিলেই যথেষ্ট। আচ্ছা, মানে আসলে এটা ছাড়াই কিন্তু আচার হয়, হ্যাঁ। এখন আমাদের যেহেতু কিছু সীমাবদ্ধতা আছে যে আমরা রোদে দিতে পারি না, বা অনেক সময় বাচ্চারা মানে ঠিকমতো প্রপারলি এটা চামচটা শুকনো রাখছে না, হ্যাঁ, মানে হাত দিচ্ছে নষ্ট হয়ে যায় আচার, হ্যাঁ। কিন্তু মানে
প্রিজারভেশনের জন্য যদি আমরা সিরকাটা ব্যবহার করি তাহলে একটু সময় দেয়, হ্যাঁ, নষ্ট হওয়ার জন্য। আর সবচেয়ে যদি কেউ সিরকা হাতের কাছে নাই থাকে, কেউ যদি, আমি তো সবসময় বলি যে সহজলভ্য উপাদান, হ্যাঁ, এখন কারো কাছে যদি মনে হয় যে সিরকাটা পাচ্ছি না, স্কিপ, দেন আচারটা বাইরে রাখা যাবে না, হ্যাঁ, আচারটা তৈরি করার পরে ফ্রিজে বা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে। তো আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে আচারটা যখন আমরা রেডি করছি, রেডি করার পর আমরা রেস্টে রেখে তারপর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করব। আর ফ্রিজে সংরক্ষণ করার ক্ষেত্রে আমি সব সময় বলবো খাবার বা পানি কোনোভাবে গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না, তাহলে ফ্রিজ নষ্ট হয়ে যায়, হ্যাঁ। আর খাবারের মানটা কি হয় সেটা আমার আসলে পুষ্টিবিদরাই ভালো বলতে পারবে, গরম খাবার রেফ্রিজারেটরে রাখলে বা ফ্রিজারে রাখলে কি হবে, কিন্তু আমরা যতটুকু মানে খাবারের মানে ফ্রিজারের যত্নতে বুঝি, তো সেক্ষেত্রে না রাখাই ভালো। গরম জিনিস কোনোভাবে রাখা যাবে না ফ্রিজে, হ্যাঁ। এটাকে যখন একদম মানে ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে, কাচের জারে সংরক্ষণ করে তারপরে রাখতে হবে। আর আরেকটা ব্যাপার, আচার আমরা যখন পার্সেল পাঠাই তখন আমরা ডেলিভারি করি হলো প্লাস্টিকের জারে, কেননা মানে যদি আমরা কাচের জারগুলো ব্যবহার করি ড্যামেজ হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, যেটা তো আসলে আমাদের জন্য ক্ষতি। তো আমরা মানে পার্সেলটা পাঠাই প্লাস্টিকের জারে, কিন্তু আমরা নোট দিয়ে দেই যেন অবশ্যই কাচের জারে সংরক্ষণ করা হয়, তাহলে আচারটা টেস্ট বজায় থাকে। প্লাস্টিকের সাথে আসলে অনেক তাহলে আমাদের সব সময় হচ্ছে যখন আচারটা রেডি হয়ে যাবে আমরা কাচের বয়ামে হচ্ছে সংরক্ষণ করব। হ্যাঁ, তাহলে দেখা যায় কি যে মানে একটা বিক্রিয়া করে প্লাস্টিকের সাথে খাবারের, হ্যাঁ, টকের সাথে প্লাস্টিক একটা বিক্রিয়া করে, টেস্টের একটু হেরফের হতে পারে, কিন্তু কাচের জার মানে এটা হলো গ্রিন প্রোডাক্ট, হ্যাঁ, পরিবেশ বান্ধব। প্লাস্টিক তো আসলে মোটেই পরিবেশ বান্ধব না, হ্যাঁ। তো সেজন্য মানে প্লাস্টিক অ্যাভয়েড করে যতটা পারা যায়, কিন্তু আমরা আসলে মানে অ্যাভয়েড করতে চাইলেই পারছি না। জীবনের সাথে আমরা এমন ভাবে সেট হয়ে গেছে ব্যাপারটা যে প্লাস্টিক চাইলে আমরা কিন্তু মানে এটা বাদ দিতে পারছি না আর কি, হ্যাঁ। এখন নিজেদের সুবিধার্থে নিজেদের স্বার্থেই আমরা ব্যবহার করি, যেমন আমরা আচারগুলো পাঠানোর ক্ষেত্রে কিন্তু আমরা কাচের জারটা ব্যবহার, কিন্তু কুরিয়ার সার্ভিসের অনেক ধরনের জটিলতা তৈরি হয় বা মানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা নিজেদের সুবিধার্থে এগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা শরীরের জন্য মোটেই ভালো না, হ্যাঁ। আর সব প্লাস্টিক কিন্তু ফুড গ্রেড না, সেটা আরো বেশি ক্ষতি, হ্যাঁ। ইভেন আমরা যে প্লাস্টিকের বোতলে পানি খাই এটাও কিন্তু ঠিক না, হ্যাঁ। আমাদের বাসা বাড়িতেও চেষ্টা করা উচিত যে মানে কাচের বোতলগুলোতে পানি ব্যবহার করা উচিত। কিন্তু তারপর বললাম তো আসলে নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনেই আমরা এগুলো ব্যবহার করছি, হ্যাঁ। অনেক কিছু আমরা জানি, এটা হয়তো অনেকেই জানেন যে কাচের বোতলে বা মানে কাচের আর গরম জিনিস কোনোভাবে প্লাস্টিকে ঢেলে খাওয়া যাবে না। অনেকে প্লাস্টিকের মগে বা কাপে কিন্তু চা খাচ্ছে বা প্লাস্টিকের বোতলে গরম পানি ঢেলে ব্যবহার করছে, এটা কিন্তু অনেক বড় ক্ষতি, হ্যাঁ। এটার মানে অনেক বিক্রিয়া হয়, গরম পানিটা প্লাস্টিকের সাথে পড়া মাত্র এটা রাসায়নিক বিক্রিয়াটা তৈরি হবে, যা খাবারে একটা বিষক্রিয়া তৈরি করতে পারে। আর এই বিক্রিয়াগুলো এমন হয় যে আপু মানে খালি চোখে দেখা যায় না, তো জাস্ট এই জন্যই আমরা বুঝতে পারি না, দৈনন্দিন জীবনে খুবই ক্ষতি হচ্ছে আপু, হ্যাঁ। এই যে আচার তৈরি হয়ে গেছে, এখন জাস্ট পাঁচফোড়নটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো আপু, হ্যাঁ। আর এই যে আমাদের দর্শকরা এখন দেখলে বুঝতে পারবে যে আচারটা কেমন হয়েছে, এরকম গ্রেভি যুক্ত, হ্যাঁ। এটার উপরে আমি একটু চিলি ফ্লেক্স, এই যে আমটা দেখেছেন আপু আস্তই আছে, হ্যাঁ, রসুনটা এই যে সবকিছুই আস্ত, একদম আস্ত, হ্যাঁ। আর এর সাথে এই যে মানে তেঁতুল বা এটা আসলে বাটিটা ছোট তো একটু নিচের দিকে চলে গেছে, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু আচারটা অনেক টেস্ট, হ্যাঁ। দর্শকরা যদি বাসায় চেষ্টা করে দেখে, যে এখন অনেকে ভাবে যে আমার কাছে জলপাই নেই, ইটস ফাইন, কোনো সমস্যা নাই, জলপাই ছাড়াই করেন, আমাদের যে কোনো ফল দিয়ে আমরা করতে পারি, হ্যাঁ, মিক্স করতে। এখন যদি এটা আম দিয়ে আর রসুন দিয়ে করেন তাও কিন্তু এটা আম রসুনের যুগলবন্দির মতো একটা মিক্সড আচার হয়ে যাবে, হ্যাঁ। কারো বাসায় দেখা যায় কি মানে আমরা আছে বা এরকম থাকতে পারে, কয়েকদিন পরেই চালটা পাওয়া যাবে, এই কটা মিশিয়ে করবে, দেন করা যাবে, হ্যাঁ। মানে আসলে যত বেশি মানে রান্নাটা কিন্তু একটা ফিউশনের মতো, আপনি যত মন চায় মানে খাদ্যদ্রব্য দিয়ে চেষ্টা নিতে পারি, বাড়িয়ে নিতে পারি, হ্যাঁ। আর অনেকে বলে যে ফিউশনটা আমার পছন্দ না, কিন্তু ফিউশন গ্রহণযোগ্যতা পাচ্ছে দেখেই মানুষ ফিউশনের দিকে ঝুঁকছে, হ্যাঁ। খাবার বলেন, ড্রেস বলেন, সবকিছুতেই মানুষ ফিউশন পছন্দ করছে। এখন আমরা যে দেখা যায় কি যে চাইনিজ ফুডগুলোতে মানে আমরা কিন্তু অরিজিনাল চাইনিজ খাবার আমরা কিন্তু খেতে স্বাদ পাবো না, কিন্তু আমাদের দেশের চাইনিজ যেগুলো খাই এগুলো কিন্তু ফিউশন মূলত সবাই পছন্দ করছে, হ্যাঁ। কিন্তু এখানে কিছু মানে বাঙালিয়ানা আছে, কিছু মোগল ডিশ আছে, মানে মিক্সচার করে একটা ডিলিশিয়াস ব্যাপার স্যাপার চলে আসছে আর কি, হ্যাঁ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলপাইয়ের কারণে কিন্তু আমাদের যে গ্রেভিটা খুবই চমৎকার লাগছে, হ্যাঁ। মানে এটার তেঁতুল এবং তেঁতুলেরও অবশ্য আস্ত অংশ থাকবে, তো এটা নিচে চলে গেছে, আমি অবশ্য এখানে উঠাতে পারছি না, দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু যেহেতু জলপাইটা ম্যাশ, যার কারণে গ্রেভিটা একদম গাঢ় হয়েছে, এরকম গাঢ় গাঢ় করে
এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন কেউ যদি চায় আরো বেশি এটাকে, এক্ষেত্রে আপু আমরা তো জলপের ভিতর যে আটিটা থাকে ওটাও আমরা দিচ্ছি এখানে। জি আপু দিচ্ছি, হ্যাঁ ওটাও সরানোর দরকার নেই। কেউ যদি চায় এটাকে ভাজা ভাজা করে একেবারে ড্রাই করে ফেলবে সেটা করতে পারে আপু, কিন্তু আমার কাছে মানে এই আচারটা একটু গ্রেভি যুক্তই মজা লাগে বা দেখতেও ভালো লাগে, হ্যাঁ এই জন্য আমি এটাকেই এভাবেই করতে পছন্দ করি। দর্শকরা নিজেদের পছন্দ মতো ইচ্ছা অনুযায়ী এটার গ্রেভিটা, মানে কেউ যদি চায় আরো বেশি গ্রেভি রাখবো সেটাও সম্ভব কিন্তু আপু, হ্যাঁ সেটা একদম নিজের উপর, নিজের উপরে, হ্যাঁ আর এটাকে আরো কিছুক্ষণ মানে এই চুলায়, মানে আচারের ব্যাপারটা তো বলি আপু সবসময় ধৈর্য ধরে বানাতে হবে, হ্যাঁ মানে তাড়াহুড়া করে আচার হবে না, একটু সময় সাপেক্ষ চুলার কাছে দাঁড়িয়ে নিলে দেন একটু সময় দিতেই হবে আর কি, হ্যাঁ কারণ আচার পুড়ে যায় সবচেয়ে দ্রুত। হ্যাঁ যদি আপনারা যদি কেউ মানে আচার বানাতে যায় বা বানায় তাহলে দেখবে যে মানে একটু পাশ থেকে সরছেন তো নিচে মানে আটকে আসে। এজন্য সময় সাপেক্ষ দেখা যায় যে 30 মিনিট লাগছে, আমরা কিন্তু দাঁড়িয়ে থেকেই রান্না করতে পারছি, দাঁড়িয়ে থেকে, হ্যাঁ আপু 30 মিনিট দেখা যায় কি আপু, আবার এটা প্রসেসিংটা তো আছে, আপনার মশলাগুলো করা, হ্যাঁ আপনার আম কাটা, হ্যাঁ মানে সব মিলে আসলে কাজ আছে অনেকগুলো, হ্যাঁ কিন্তু কুকিংটা আসলে কি আপনি দেখবেন যখন রান্না করছেন সবকিছু গোছানো থাকলে আপনার রান্না করতে সময় লাগছে না, কিন্তু সব যখন আপনি একে একে স্টেপ স্টেপ করে গুছিয়ে আনছেন আপনার কাছে অনেক কাজ মনে হবে, সেজন্যই মানে বলে যে ঝামেলার কাজ। হ্যাঁ দেখা যায় আপনি যদি চিলি ফ্লেক্স, এখন আমার কাছে এটা হলো মানে আমি অনেকদিন করব, আমি একসাথে করেছি, আদা রসুন পেস্ট করেছি, সরিষা পেস্ট করেছি, সব সময় নিয়ে আলাদা 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 বেশি করে করে ফেলেছি। এখন আপনি যদি একটা আচার তৈরি করতে চান আপনাকে তো সবগুলো আইটেম আলাদা আলাদা করে করতে হবে, এই জন্যই বলে এটা সময় সাপেক্ষ ধৈর্যের কাজ। হ্যাঁ চিলি ফ্লেক্স করতে হবে, আপনার অন্য মশলা করতে হবে, সরিষা করতে হবে, মানে আবার তেঁতুল গোলাতে হবে, ফল কাটতে, মানে অনেক ধরনের স্টেপ পার করে একটা আচার, হ্যাঁ সেজন্যই বলে যে এটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ মানে এখন এই যে বললেন যে 30 মিনিটে হয়ে যায়, হ্যাঁ 30 মিনিটের প্রিভিয়াস স্টোরি আসলে অনেক মানে শ্রম সাধ্য আর কি, সবকিছু গুছিয়ে আনার একটা ব্যাপার আছে সেই জন্যই আর কি। হ্যাঁ আর এইটা যদি মানে কেউ চায় শুধু মানে মশলাটা কষিয়ে রসুনটা দিয়ে রাখবে, সেটাও কিন্তু আলাদা একটা টেস্টের আচার আপু, হ্যাঁ কেউ দর্শকটা চাইলে কিন্তু করতে পারে। এই আচারটা মনে করেন যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস, একটা দুটো ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়ে কেউ যদি বলে যে আমি তেঁতুল খাবো না, হ্যাঁ তেঁতুলটা আমি সব আচারের চেষ্টা মানে বলি যে একটু মানে দেওয়ার জন্য তেঁতুলের কাঠটা, কারণ তেঁতুলের টক হলো সবচেয়ে মজা। আপনি দেখবেন যে মানে যে টক খেতে পছন্দ করে না সেও তেঁতুল দেখলে একটু মুখে দেওয়ার চেষ্টা করে, তেঁতুলের এমন একটা মানে জাদুকরি শক্তি বলবো আর কি। হ্যাঁ তো সব আচারে যদি একটু সামান্য পরিমাণে তেঁতুলের কাঠটা বা মারটা দেওয়া হয় তাহলে টেস্ট বাড়ে আপু, এই আর কি। এটাতে আর আমরা আলাদা করে দিলাম না, কারণ এটাতে তেঁতুল সহই দিয়েছি আর কি, আলাদা মার করে দেওয়ার প্রয়োজন নাই আর কি। এখন দর্শকরা যদি এটা চায় যে আমি তেঁতুলটা স্কিপ করব তাহলে গ্রেভির জন্য সামান্য একটু তেঁতুলের মার করে যেন দেয়, তাহলে এটা টেস্ট বাড়বে অনেক বেশি। অবশ্যই আপু টেস্টি হবে, দেখতেও চমৎকার লাগছে, খুবই টেস্টি লাগছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপু। দর্শক এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন, ধন্যবাদ।